সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ভারতের গোপন পরিকল্পনা ফাঁস, বাংলাদেশ সমরাস্ত্র ও হেলিকপ্টার নিয়ে সম্পূর্ণ রেডি, সরাসরি দায় চাপাচ্ছে দিল্লি। সূর্য মধ্যাকাশে ভারতের রাজধানী দিল্লির রেড ফোর্টের সামনে তখন পর্যটকদের ভিড়। দুপুরে ট্রাফিক হালকা, হঠাৎই ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেল একটা গাড়ি থেকে। সিকিউরিটি ব্যারিকেড ভেঙে কেঁপে উঠল আশপাশের ভবনের কাজ। রাস্তায় ছিটকে পড়া ধুলোর মধ্যে লালচে কালো দাগ। মুহূর্তে ছুটে এলো আধার সামরিক বাহিনী, মোতায়েন হলো NIA স্পেশাল সেল। কিন্তু ঘটনার চেয়েও বেশি বিস্ফোরণ ঘটল আরেকটি মঞ্চে। ভারতের মিডিয়া নিউজ চ্যানেলে চিৎকারে ঘোষণা হলো এই হামলার পেছনে পাকিস্তানের হাত। সঙ্গে জুড়ে দেওয়া হলো আরও দুটি নাম, বাংলাদেশ এবং তুরস্ক। এর চেয়েও আশ্চর্যের বিষয়, ঘটনার মাত্র আধা ঘন্টার মধ্যেই ভারতের গদি মিডিয়া বলছিল এই হামলা একটি ইসলামী জোটের চক্রান্ত, যার পেছনে পাকিস্তান, বাংলাদেশ ও তুরস্কের নেক্সাস রয়েছে। সেদিন ভারতের নিরাপত্তা বা জনগণের জীবন নিয়ে নয়, বরং শুরু হয়েছিল এক ভিন্ন নাটক, রাজনৈতিক আগুনে জ্বলে ওঠার রাষ্ট্রীয় প্রোপাগান্ডার বিস্ফোরণ। মাত্র 30 মিনিটের মধ্যেই পাকিস্তানকে দোষারোপ করে যা করল ভারতীয় মিডিয়া, তা আন্তর্জাতিক মহলে কৌতূহলের জন্ম দিল। কারণ কোনো তদন্ত ছাড়াই এমন স্পষ্ট অভিযোগ তোলা, এটা কেবল অস্বাভাবিকই নয়, বরং সন্দেহজনক। আল জাজিরা তাদের এক প্রতিবেদনে লিখেছে, ভারত সরকার এবারের দিল্লি বিস্ফোরণের ঘটনায় সরাসরি কোনো দেশকে দায়ী করছে না, কিন্তু মিডিয়া একপাক্ষিকভাবে 3টি দেশের নাম প্রচার করছে, পাকিস্তান, বাংলাদেশ ও তুরস্ক। এই প্রচারণার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে মাসেই বলেছিলেন ভারতের উপর যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে। তাহলে প্রশ্ন ওঠে, যদি এই হামলায় পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্র জড়িত হয়, তবে কি ভারত যুদ্ধ ঘোষণা করবে, নাকি এই রাজনৈতিক ভাষ্যটি বরং জনমত প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছে? বিস্ফোরণের পরপরই ভারতীয় মিডিয়ায় এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়। 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে জড়িয়ে একটি অপকৌশলগত নেক্সাস গঠন করে তাদের ওপর দোষ চাপানোর প্রবণতা। প্রথমে পাকিস্তান, তারপর বাংলাদেশ এবং শেষে তুরস্ক। দ্য ইকোনমিক টাইমস লিখেছে, দিল্লি বিস্ফোরণের ঘটনার সময় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তৈবার এক কমান্ডারের ভিডিও পাওয়া গেছে, যেখানে বাংলাদেশে অবস্থান করে ভারতের ওপর হামলার হুমকি দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশে ঘাঁটি করে পাকিস্তানি জঙ্গিরা ভারতের ভেতর বিস্ফোরণ ঘটাচ্ছে। এই বয়ানটিকে মিডিয়া এমনভাবে ছড়ায় যেন তা পূর্ব নির্ধারিত চিত্রনাট্য। এরপর যোগ হয় তৃতীয় নাম, তুরস্ক। অভিযোগ করা হয় হামলার সন্দেহভাজন ব্যক্তি সম্প্রতি তুরস্ক ভ্রমণ করেছিলেন এবং সেখান থেকে উকাসা নামের এক হ্যান্ডলারের এর সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপে যোগাযোগ রেখেছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার ভাষ্য, ব্লাস্টে জড়িত 2 সন্দেহভাজনই এক মেডিকেল কলেজে কাজ করতেন এবং তুরস্কে গিয়েছিলেন। তারা মোবাইল অ্যাপে এক তুর্কি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগে ছিলেন। সত্য মিথ্যার সীমারেখা তখন মুছে গেছে। প্রশ্ন হল, এই 3 দেশকে ঘিরে ভারতের রাজনৈতিক বিভাজন ও ঘৃণার রাজনীতি কি আসলে সত্যিকারের তদন্তকে ছাপিয়ে যাচ্ছে না? ভারতের প্রভাবশালী মিডিয়া হাউসগুলো বিস্ফোরণের দিন থেকেই বিভ্রান্তিকর রিপোর্ট ছড়াতে শুরু করে। শুরুতে বলা হয় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, পরে বলা হয় ঘটনাটি দুর্ঘটনা, তারপর বলা হয় সন্ত্রাসী হামলা। কিন্তু এসব ভাষ্য পরিবর্তনের মাঝে কিছুটা সময় শুধু নয়, উদ্দেশ্য বদলাতে থাকে। ইন্ডিয়া টুডের এক রিপোর্টে দাবি করা হয় হ্যান্ডলার উকাসা তুরস্কে অবস্থান করেছেন। এই ধরনের প্রতিবেদনের উৎস কি? কে এই উকাসা? কেন ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য বা চার্জশিট নেই? উত্তর, এই তথ্যের উৎস হচ্ছে সূত্র নির্ভর মিডিয়া প্রোপাগান্ডা, যেটি মূলত ভারতীয় জনমতকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। 1. আন্তর্জাতিক মিডিয়া পর্যালোচনায় বলা হয়েছে, ভারতীয় মিডিয়ার এজেন্ডা নির্ভর রিপোর্টিং আন্তর্জাতিকভাবে ক্রেডিবিলিটি হারাচ্ছে। দেশটির সরকার কোনো আনুষ্ঠানিক অভিযোগ না তুললেও মিডিয়া তাদের পক্ষ হয়ে কাজ করছে। যখন ভারতীয় মিডিয়া 3টি দেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক মহল আশ্চর্যজনকভাবে নিরুত্তা। যুক্তরাষ্ট্র, চীন কিংবা জাতিসংঘ কেউই এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে স্বীকৃতি দেয়নি। চীন বলেছে, আমরা ঘটনাটি লক্ষ্য করেছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করব না।
তুরস্ক সরাসরি প্রতিবাদ করে বলেছে, ভারতের মিডিয়ায় তুরস্কের নাম জড়িয়ে যেসব অপপ্রচার চলছে তা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র। তুরস্ক সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ অংশীদার। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ডেলি সভা লিখেছে, ভারতীয় মিডিয়ার মিথ্যা রিপোর্ট তুরস্কের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পরোক্ষভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশে কোনো জঙ্গি ঘাঁটি নেই এবং আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। এরপরও ভারতীয় মিডিয়া চালিয়ে যাচ্ছে অপারেশন বিভ্রান্তি, কারণ তাদের টার্গেট আসলে ভারতীয় জনগণ, আন্তর্জাতিক মহল নয়। ভারতের নির্বাচন আসন্ন, এমন সময় একটি ভয়াবহ বিস্ফোরণ, তাও রাজধানী দিল্লিতে। সরকারি ব্যর্থতা ইঙ্গিত না দিয়ে উল্টো বিরোধীদের দমনপীড়নে কাজে লাগছে। রাজনৈতিক ভাষে একটি অভিন্ন ধারা দেখা যাচ্ছে, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। তা হিন্দু পত্রিকার এক মন্তব্য প্রতিবেদন অনুযায়ী সরকারি হামলার তদন্তের থেকে বেশি জোর দিচ্ছে দেশের ভেতরের বিভক্তি দূর করার ডাক দিয়ে এক জাতীয়তাবাদী আবেগ তৈরির ওপর। এটা সেই পুরনো ন্যারেটিভ, নির্বাচনের আগে শত্রু তৈরি করো, ভয় দেখাও এবং নিজেকে রক্ষাকর্তা হিসেবে তুলে ধরো। মোদী সরকারের জন্য এই বিস্ফোরণ যেন এক প্রকার আশীর্বাদ হিসেবেই এসেছে। প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণের আসল কারণ বা সত্য জানতে জনগণের আগ্রহ থাকবে তো, নাকি তারা মিডিয়ার চিৎকারেই তুষ্ট হয়ে যাবে? রাত নয়, দিনও নয়, দিনের আকাশে তখন একরকম সন্ধ্যা শুরুর আগের ধূসরতা। ঠিক এমন সময়েই এনআইএর পুরনো সদর দফতরে ঢোকে এক কালো গাড়ি। সঙ্গে 4 জন গোপন এজেন্ট, হাতে একটি লাল সিলমোরা ফাইল লেখা আছে অপারেশন মেরাজ 24। এটি সেই রিপোর্ট যেটি কোনোদিন প্রকাশ পায় না, কিন্তু যার কিছু তথ্য দ্য ওয়ার ও দ্য হিন্দু সংগ্রহ করেছিল এবং গোপনে জানিয়ে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের। দ্য ওয়ারের অনুসন্ধান বলছে, বিস্ফোরণের তদন্তে এমন কিছু প্রযুক্তিগত তথ্য পাওয়া গেছে যেগুলো একেবারেই ডোমেস্টিক লুপ, অর্থাৎ অভ্যন্তরীণ সূত্রে উদ্ধত, যেখানে কোনো আন্তর্জাতিক কানেকশন পাওয়া যায়নি। ফরেন পলিসি ইন ডায়ালগ নামক জার্মান গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক কার্লা মায়ার বলেন, ভারতের মিডিয়া এক ধরনের নির্বাচনী হাইপার ন্যাশনালিজম তৈরি করছে, যা অনেকটা আগাম হামলা বৈধতা করার প্রেক্ষাপট। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি এসেছে ফ্রান্স 24-এর এক গোপন প্রতিবেদন থেকে। এনআইএর এক সিনিয়র কর্মকর্তা তার রিজাইনেশন লেটারে লিখেছেন, আমি একটি এমন তদন্তে অংশ নিতে পারি না যেখানে সত্য গুম করে রাখা হচ্ছে শুধুমাত্র নির্বাচনী কৌশলের অংশ হিসাবে। বিস্ফোরণের আসল রহস্য চাপা পড়ে যায়। ভারতীয় জনতা বিভক্ত, কেউ বলছে পাকিস্তান, কেউ বলছে তুরস্ক, কেউ বা বাংলাদেশ। আর ক্ষমতার আসনে বসে থাকা কুশীলবরা ক্রমেই পর্দার আড়ালে মিলিয়ে যাচ্ছে। এই ঘটনার পর ভারত জুড়ে বাড়ানো হয় মুসলিম অধ্যুষিত অঞ্চলে নজরদারি। শুরু হয় ডিজিটাল সাইলেন্স ক্যাম্পেইন, যার লক্ষ্য যে কোনো বিদ্রোহী কণ্ঠ রোধ করা। এক সময় সাদামাটা একটি বিস্ফোরণ আজ হয়ে উঠেছে এক নির্বাচনী ল্যান্ডস্কেপের অংশ। তদন্ত থেমে আছে, কিন্তু প্রস্তুতি চলছে অন্য মঞ্চে, নির্বাচনের মঞ্চে। দিল্লি বলছে ভয়ই এখন তার সবচেয়ে কার্যকর অস্ত্র, আর এই ভয় যখন সীমান্ত পেরোয় তখন তা শুধু প্রতিবেশী রাজনীতিকে নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎকেও অন্ধকারে ঢেকে দেয়। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।